আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আসাদুল ইসলাম আশা, ইজি কমার্স লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আলোচনা করব ইংরেজির গুরুত্বপূর্ণ সেই টপিকস কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের আজকে এই চূড়ান্ত লেকচার, অর্থাৎ এটাই দ্বিতীয় পার্ট, এটাই শেষ পার্ট। তো এর আগে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম যে মাত্র 20টি ওয়ার্ড শিখলেই কমপ্লিটিং সেন্টেন্সে অতি সহজে সমাধান করা যায়। তো সেই ওয়ার্ডগুলো কি, সেই ওয়ার্ডগুলো আমি অর্থ সহকারে দিয়েছিলাম, আশা করি তোমরা অবশ্যই মুখস্থ করেছো। সেই সঙ্গে বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স জানতে গেলে কী কী বিষয় জানতে হয়। তো আজকে আমি কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের বিস্তারিত বিষয় নিয়ে। তো তোমরা তোমাদের বইয়ে হয়তো বা দেখবে অনেক রুলস দেওয়া আছে, এতগুলো রুলস মুখস্থ করা সম্ভব নয়, আমরা বুঝি না, পারি না, অনেক অজুহাত। আশা করি আজকের আমার এই ক্লাসটি করার পর তোমাদের আর এই অজুহাত থাকবে না ইনশাআল্লাহ। তো চলো ক্লাসে যাওয়া যাক। তো আজকে মূলত আমি এই সম্পূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সটিকে কয়েকটি রুলসে সাজিয়েছি। আশা করি রুলসগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে এবং সহজে তুমি বুঝবে এবং সমাধান করতে পারবে। তো চলো দেখি আমরা। তো 1 নাম্বার, তো এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা লিখেই রাখি, কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, 1 নাম্বার যে রুলসটা খুবই ইম্পর্টেন্ট। WH কোশ্চেন যেগুলো, মানে WH কোশ্চেন যে 10টা হয়, যেমন মনে করো যে হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এগুলো থাকতে পারে। এছাড়া অ্যাজ থাকতে পারে, এছাড়া সিন্স, এছাড়া বিকজ, অথবা দো, অথবা অলদো। এই কয়েকটি যদি থাকে কোনো কমপ্লিটিং সেন্টেন্সে, সাধারণত এগুলো বিকজ সাধারণত দেখা যায় সেন্টেন্সের মাঝেই থাকে, মানে শেষের দিকে, আর বাকিগুলো শুরুতে থাকে। তো যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে যদি আমরা এরকম WH কোশ্চেনগুলো অথবা অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো এই বিষয়গুলো থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করব? তাহলে আমাদের করতে হবে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি PC, এখানে পাস্ট সি, এখানে দিলাম পাস্ট সি। এটা কি আমি বোঝাচ্ছি? তো যদি কোনো সেন্টেন্সে এই কনজাংশনগুলো দেয়া থাকে এবং সেটাকে কমপ্লিট করতে বলে, মানে কমপ্লিটিং সেন্টেন্সে পরিণত করতে বলে, তখন আমাদের কাজ হবে যে এই কনজাংশনযুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্টে থাকে, পরের অংশটি প্রেজেন্ট ক্লোজই করতে হবে। অর্থাৎ পাশাপাশি দুটি ক্লোজ একই করতে হবে। আগেরটি প্রেজেন্ট হলে পরেরটিও প্রেজেন্ট, আগেরটি পাস্ট হলে পরেরটিও পাস্ট। আর যদি তোমরা এই অর্থগুলো মুখস্থ করে রাখো, তাহলে তুমি সহজেই করতে পারবা। 2 নাম্বার যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। তো আজকে আমি কন্ডিশনাল নিয়ে কথা বলবো না, কেননা কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আমার একটি লেকচার দেওয়া আছে, তার লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেটি দেখে নিবে। এরপরে 3 নাম্বার যে বিষয়টি আমাদের, দেখো সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম অথবা হাই টাইম। কি থাকতে পারে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে আমাদের কি কাজ হবে? পরের যে অংশটা থাকবে সেটাকে আমাদের একটি সেন্টেন্সে পরিণত করতে হবে। সেটা লিখতে হবে V2 সেন্টেন্স। তো তোমরা অনেকেই আমার এই কথাটি বুঝুনি যে V2 আবার সেন্টেন্স কি। তো আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দেয়া থাকে, তাহলে আমাদের কাজ হবে পরবর্তী অংশে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। যে সেন্টেন্সের ভার্বটা নিতে হবে V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। সে কারণে আমি এখানে লিখে দিছি V2 সেন্টেন্স। যেখানে V2 সেন্টেন্স লিখে দিব, অবশ্যই তোমরা মনে রাখবা যে একটা সেন্টেন্স তৈরি করতে হবে যার ভার্ব হবে V2। তবে এখানে আরও কিছু দেয়া যায়, আমি একবারে দিয়ে দেই, অ্যাজ, দো অথবা অ্যাজ ইফ। এই 4টি বিষয় যদি থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে পরবর্তী অংশটা আমাকে পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্য দেখো, যদি ইট ইজ টাইম না থেকে থাকে ইট ইজ টাইম টু, কি থাকতে পারে? ইট ইজ টাইম টু অথবা হাই টাইম টু, অর্থাৎ ইট ইজ টাইম টু অথবা ইট ইজ হাই টাইম টু, এটাও থাকতে পারে। এছাড়া থাকতে পারে, একবারে আমি দিচ্ছি, যদি থাকে এগুলো হ্যাড বেটার অথবা উড বেটার
অথবা হেড রেদার, অথবা কি উড রেদার, অথবা টু ডট ডট টু যদি থাকে, তারপরে শুধুমাত্র আমরা কি বসাবো V1, এরপরে এক্সটেনশন বসাইলেও হবে, না বসাইলেও চলবে। দেখো আবারও বলি, এটা মিলানো যাবে না। এখানে আমি V2 দিয়ে পাশে কি লিখছি, একটি সেন্টেন্স, অর্থাৎ একটি পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর যদি ইট ইজ টাইম টু বা ইট ইজ হাই টাইম টু হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রেদার, উড রেদার, অথবা টু ডট ডট টু থাকে, তারপরে শুধুমাত্র আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, সাবজেক্টও বসানো যাবে না, শুরুতে আর কিছু বসানো যাবে না। এবং ভার্বের পরে এক্সটেনশন বসাইলেও বসাইতে পারো, না বসাইলেও সমস্যা নাই। তো দেখো, আশা করি তুমি এই রুলসগুলো খুবই শর্টকাট নিয়ম এবং সহজে তৈরি করেছি, তোমাদের উপকার হবে এবং তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ। এরপরে যদি দেখো থাকে সো ডট ডট দ্যাট অথবা ভেরি ডট ডট অ্যান্ড থাকে, সো ডট 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 অথবা কি থাকতে পারে ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত যদি থাকে, তাহলে আমরা কি করব, পরবর্তী অংশ কি করব, একটা সাবজেক্ট নিতে হবে, এরপরে আমরা একটা মডাল ভার্ব নিব। কি নিব? একটা মডাল ভার্ব নিব, সেটা ক্যান অথবা ক্যান নট, কুড অথবা কুড নট। তো আমি এখানে লিখিয়ে দিই ক্যান অথবা ক্যান নট, কুড অথবা কুড নট, এরপরে নিতে হবে V1, এরপরে এক্সটেনশন। তো এখন কেন, যদি তুমি দেখো এই সো দ্যাট যুক্ত অংশটা অ্যাফার্মেটিভ অথবা পরের অংশটা নেগেটিভ করা লাগতে পারে, তো এটা নেগেটিভ থাকলে পরের অংশটা অ্যাফার্মেটিভ করা লাগতে পারে। তো এখন এই জন্য ক্যান, ক্যান নট, কুড, কুড নট, কখন তুমি কোনটা বসাবা? আমি প্রথম দিনে বলছিলাম কমপ্লিটিং সেন্টেন্স চেঞ্জ করতে গেলে তোমাকে লক্ষ্য রাখতে হবে আগের ক্লোজ পরের ক্লোজ। তো এইখানে যদি এই ক্লোজ সো দ্যাট বা ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে তোমার ক্যান অথবা ক্যান নট অর্থের উপর ডিপেন্ড করে বসাইতে হবে। এই অংশটা পাস্টে থাকলে তোমাকে কুড অথবা কুড নট বসাইতে হবে। এরপরে একটি V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে প্রয়োজনে এক্সটেনশন আমরা নিতে পারবো। আচ্ছা, এরপরে 6 নম্বরটা এখানেই লিখে দিচ্ছি আমি, একটু দেখো 6 নাম্বার, বাই অথবা উইথ আউট প্লাস জিরান। তার মানে এখানে বোঝানো যাচ্ছে যে বাইয়ের পরে বাই প্লাস জিরান থাকতে পারে, যেমন বাই রিডিং, বাই ডুইং, বাই গোয়িং থাকতে পারে, অথবা উইথআউট প্লাস জিরানও থাকতে পারে, উইথআউট রিডিং, উইথআউট গোয়িং, উইথআউট কামিং, হ্যাঁ এগুলো থাকতে পারে। যদি থাকে এগুলো, সেক্ষেত্রে আমি মূলত কি করব, তখন আমার কাজ অর্থ সামঞ্জস্য রেখে পাশে একটা মিনিংফুল সেন্টেন্স বসানো, বাস এখানে লিখে দিলাম একটি মিনিংফুল সেন্টেন্স, মানে অর্থপূর্ণ একটি সেন্টেন্স, এই অর্থের সঙ্গে যা যায় এমন একটি সেন্টেন্স আমরা বসাই দিব। আশা করি এটা হয়ে যাবে। তো আমি আলোচনা করলাম এই 6টি রুলস। তো আশা করি এই 6টি রুলস তোমাদের কাছে খুবই সহজ মনে হলেও আমি চেষ্টা করেছি ব্যতিক্রমভাবে বইয়ের মানে অনেকগুলো রুলস শর্টকাটে একসঙ্গে করার জন্য। তো বাকি রুলসগুলো আমি দিচ্ছি এখন। তো তারপরে দেখো, তো অবশ্যই 6টি রুলস তোমরা মুখস্থ করে নিবে। এবার আমি দিব 7 থেকে বাকি রুলসগুলো দিব, এবং আমি অবশ্যই এগুলো শেষে এক্সাম্পল তো দিব, এক্সাম্পল দিয়ে অবশ্যই বুঝাই দিব। তবুও তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং পুরো ক্লাসটা না টেনে দেখবে, তাহলে তোমাদের উপকার হবেই হবে ইনশাআল্লাহ। তো দেখি আমরা 7 নম্বর রুলসটা মূলত কি। দেখো 7 নম্বর রুলসটা মূলত কি। 7 নম্বর রুলস আমরা অনেক সময় দেখে থাকি যে তুমি ইয়ে থেকে করছো, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডার করছিলাম, যে ইন স্পাইট অফ অথবা কি থাকতে পারে ডেসপাইট, কি থাকতে পারে বলতে কি ইন স্পাইট অফ অথবা কি থাকতে পারে ডেসপাইট, অথবা থাকতে পারে বিকজ অফ। যদি এগুলো থাকে তাহলে তার পরের অংশটা আমি কি দিয়ে পূর্ণ করব। যদি এগুলো থাকে তাহলে তারপরে আমাদের নিতে হবে একটা পজিটিভ। পজিটিভ বলতে কি তোমরা বোঝোই যে সাবজেক্টের পজিটিভ ফর্ম, এরপরে আমাদের নিতে হবে কি জিরান, অর্থাৎ যদি ভার্ব থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট মানে জিরান করে দিব, ভার্বের সাথে আইনি যোগ করলে জিরান হয়ে যায়। আর যদি জিরান না থাকে তাহলে আমরা একটি নাউন বসাইতেও পারি, অথবা আমরা একটি অ্যাডজেক্টিভ বসাইতেও পারি। প্রয়োজন অনুপাতে যে কোনো একটি বসিয়ে তুমি এই কমপ্লিটিং সেন্টেন্সটি তৈরি করতে পারবে। এরপরে দেখো 8 নাম্বার,
8 নম্বর বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, যে রিলেটিভ প্রোনাউন, যেটা অনেকে তোমরা ভুল করে থাকো। রিলেটিভ প্রোনাউন এর ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যদি দেখো কোনো সেন্টেন্সে আনকমপ্লিট একটা সেন্টেন্স দেওয়া আছে এবং তার শেষে একটা রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। অনেক সময় আমরা বলি আই নো দ্য ম্যান হু, থাকতে পারে ইট ইজ এ বুক হুইচ। এই যে রিলেটিভ প্রোনাউন থাকে, তো এর পরের অংশটা আমি কি করব, তো রিলেটিভ প্রোনাউনগুলো কি তোমরা অবশ্যই চেনো। তাহলে যদি এগুলো থাকে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে পূর্বের পার্সন ও, তো এটা মিশাই দিই উপরেরটা, পার্সন ও নাম্বার অনুযায়ী পরবর্তী ভার্ব নিতে হবে। অর্থাৎ আমাদের যে একটা আনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে যে রিলেটিভ প্রোনাউনটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমি যে কমপ্লিট করতে যাচ্ছি এই অংশের ভার্বটা আমাকে নিতে হবে। যদি ওই অংশের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই অংশে আমাকে একটি সিঙ্গুলার ভার্ব নিতে হবে, এই আর কি বিষয়। এরপরে 9 নাম্বার যে বিষয়টা মোস্ট অফ ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্টারমিডিয়েটদের জন্য এই বিষয়টা তোমরা অবশ্যই দেখবে। অনেক সময় এমন থাকতে পারে, এখানে প্লেস, অর্থাৎ শুরুতে কেন আমি ডট ডট দিলাম, অনেক সময় একটা জায়গার নাম থাকবে, যেমন থাকতে পারে ঢাকা ইজ দ্য প্লেস বা লন্ডন ইজ দ্য প্লেস, এর উপরে জায়গার নাম থাকবে। তো এরপর আমরা কি করব, হোয়ার বসাই দিব। এরপর আমরা কি বসাই দিব, হোয়ার দিয়ে একটি মিনিংফুল ওয়ার্ড, যে কোনো একটি মিনিংফুল ওয়ার্ড দিলেই আমাদের হয়ে যাবে। বাট সেন্টেন্স দিব, মিনিংফুল সেন্টেন্স। এরপরে এই 9 নম্বরে আরও আছে, 9 নম্বরে মূলত 3টা একবার আমি দিয়ে দিচ্ছি। এখানে থাকতে পারে দ্য টাইম, অথবা ইয়ার থাকতে পারে, হ্যাঁ, অথবা মাসের নাম থাকতে পারে, একটা থাকবে। তখন আমরা কী বসাই দিব, হোয়েন প্লাস মিনিংফুল একটি সেন্টেন্স বসাই দিব। যদি এমন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বসাই দিব। এরপরে আরেকটা একবার দিচ্ছি, অর্থাৎ মিনিংফুল যে কয়টা, এগুলো তো নির্দিষ্ট কোনো নিয়ম ফলো করে না, জাস্ট এগুলো সেন্টেন্সের পূর্বের অংশের সঙ্গে দেখে অর্থপূর্ণ একটি সেন্টেন্স বসাই দিলেই কমপ্লিট সেন্টেন্স মূলত হয়ে যায়। তো এরপর দেখি আমরা অ্যাজ লং অ্যাজ, এরপরে আসতে পারে টিল অথবা আনটিল, টিল অথবা আনটিল। কি আসতে পারে, টিল অথবা আনটিল আসতে পারে। এরপর আসতে পারে ইন কেস, অথবা ইন কেস অপো আসতে পারে, দরকার নেই, ইন কেসের সাধারণত বেশি আসে। এরপরে আনলেস আসতে পারে। এরপরে শুধুমাত্র দ্যাট, সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাট, এগুলো না, কি আসতে পারে, শুধুমাত্র দ্যাট আসতে পারে। কি আসতে পারে, শুধুমাত্র দ্যাট আসতে পারে। এরপর আসতে পারে লেট অ্যালোন। এই কয়েকটি যদি থাকে, এর পরের অংশটা আমরা কি করব, একটি মিনিংফুল সেন্টেন্স দিয়ে পূর্ণ করব। দেখো আবার একটু বলি, তো এতটুকু বুঝছো। 8 এবং 9 নম্বরটা একটু বুঝে। 8 নম্বর কি বলছি, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যদি কোনো আনকমপ্লিট সেন্টেন্সের শেষে রিলেটিভ প্রোনাউন থাকে, আমাদের কাজ হচ্ছে পরবর্তী অংশ যখন আমি কমপ্লিট করতে যাব, তখন আগের পার্সন এবং নাম্বার অনুযায়ী পরবর্তী ভাবটা বসাইতে হবে। এরপরে যদি কোথাও দেখো কোনো জায়গার নাম আছে, এরপরে এমন দেয়া আছে ঢাকা ইজ দ্য, রংপুর ইজ দ্য থাকতে পারে, এরপরে থাকতে পারে 1971 ওয়াজ দ্য অথবা ইজ দ্য, একটা সময়ের উল্লেখ থাকবে। তখন আমি কি করব, এই স্থানের উল্লেখ থাকলে হোয়ার দিয়ে মিনিংফুল একটি সেন্টেন্স, এরপরে সময়ের উল্লেখ থাকলে হোয়েন দিয়ে মিনিংফুল একটি সেন্টেন্স, আর এগুলো যদি থাকে এরপরে সরাসরি মিনিংফুল একটি সেন্টেন্স বসাই দিব। আশা করি এই 9টি রুলস তোমরা খুব সহজে বুঝতে পারছো, এবং 9টি রুলস মনে রাখা একবারেই অসম্ভব না, একবারে বেশি কিছু না, খুবই সীমিত সময় হয়ে যাবে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। আর একটি রুলস নিয়ে আমি কথা বলবো, যেটি খুবই ইম্পর্টেন্ট, মোস্ট অফ ইম্পর্টেন্ট যে রুলসটা, আচ্ছা একটু মিশাই দেয় নি এগুলো।
আচ্ছা দেখো তাহলে আমি মোটামুটি যে রুলসগুলো তোমাদের আলোচনা করলাম, অবশ্যই এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং বাসার চেষ্টা করবে, তাহলেই দেখবে যে কত সহজে হয়ে গেছে। 10 নম্বর, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যদি এইটা যুক্ত থাকে, সো দ্যাট অথবা কি যুক্ত থাকতে পারে, ইন অর্ডার দ্যাট যদি যুক্ত থাকে, পরের অংশ আমি কিভাবে করব, আমাকে একটি সাবজেক্ট নিতে হবে, এরপরে মে অথবা মাইট, মানে প্রেজেন্ট হলে মে, পাস্ট হলে মাইট, তো তুমি ক্যান কুডও বসাইতে পারো, সমস্যা নাই। এরপরে আমরা কি নিব, V1, এরপরে এক্সটেনশন নিলেও হয় না নিলেও হয়, এটা তোমারই ইচ্ছা, তোমার প্রয়োজন অনুপাতে বসাবা। তো দেখো মূলত একবার দিয়ে দিচ্ছি। 11 নম্বর যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখবা তোমরা, কোঅর্ডিনেট, অনেকে বুঝবা না, আবারও বুঝাবো। কোঅর্ডিনেট কনজাংশন, এর ক্ষেত্রে মিনিংফুল ওয়ার্ড, মিনিংফুল সেন্টেন্স বসাতে হয়। অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন বলতে কি বোঝায়, সাধারণত যে কনজাংশনগুলো দুটি বাক্যের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, এই যে এগুলো, যদি কখনো দেখো তোমরা যে আনকমপ্লিটেড সেন্টেন্সের শেষখানে অ্যান্ড দিছে বা বাট দিছে বা অর দিছে, তাহলে পরের অংশটা আমরা জাস্ট একটা মিনিংফুল অর্থাৎ অর্থ সামঞ্জস্য রেখেই একটা অংশ আমরা দিব, তাহলে মূলত কমপ্লিটিং সেন্টেন্স আমাদের হয়ে যাবে। আর একটা বিষয় দেখো, 12 নম্বর খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট হোয়েন, কি আসতে পারে, নো সুনার হ্যাড ডট ডট, সাধারণত এখানে দেন আসে, আসলে নো সুনার দেন। এরপরে আরও আসতে পারে হার্ডলি হ্যাড, একবারে দিয়ে দিচ্ছি, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। আরেকটি আসতে পারে স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন। যদি এমন আসে তাহলে আমাদের কাজ কি, কাজ হচ্ছে V3 প্লাস V2 সেন্টেন্স। তো তোমরা এটা বুঝতে পারোনি আমি জানি, আরেকবার বোঝাচ্ছি। যদি তুমি দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন অথবা হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন এমন থাকে, তাহলে আমাদের কাজ কি, এখানে V3 আর V2 দ্বারা আমি কি বুঝাইছি, অর্থাৎ যদি এমন দেয়া থাকে তাহলে এই যে ডট ডট যে জায়গাটা আছে, এই যে ডট যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে একটি সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে, যে সেন্টেন্সের ভার্বটা নিতে হবে V3, সেন্টেন্সের ভার্বটা কি নিতে হবে, V3, এবং এই দেন অথবা হোয়েন এর পরের যে অংশ অর্থাৎ শেষ যে অংশটা, সেখানে একটি সেন্টেন্স নিতে হবে, তার ভার্বটা হবে V2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সর্বশেষ যে রুলসটি আসে অনেক সময়, বিশেষ করে ইন্টারমিডিয়েটদের জন্য খুবই ইম্পর্টেন্ট রুলসটি একটা আসেই, এরকম উড ইউ মাইন্ড, যদি উড ইউ মাইন্ড দিয়ে কোনো রুলস আসে, কোনো এক্সাম্পল আসে, তখন আমাদের কাজ কি, এরপরে একটা ভার্ব নিতে হবে, যে ভার্বের সঙ্গে আমরা কি করব, আইএনজি যোগ করে নিব, এরপরে প্রয়োজন অনুপাতে এক্সটেনশন দিব, না হলে নাই। এই ছিল মূলত কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো। দেখো কত সহজেই তোমাদের বইয়ের এতগুলো রুলসকে আমি সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। তো এতক্ষণ আমি যে রুলসগুলো নিয়ে কথা বললাম, সেখান থেকে আমি 2-1টি এক্সাম্পল করে দেখাই দিচ্ছি যে মূলত তোমরা কিভাবে এর সমাধান করবে। অনেক কথা বলতে পারো, স্যার আপনি শুধু রুলসগুলো দিলেন, আমাদের সমাধানের সিস্টেম শিখাইলেন না। তো দেখো একটু, আমি জাস্ট বেশি বুঝাবো না, 2-1টি বুঝাবো, কেননা ভিডিও লং টাইম করলে তোমরা তো আবার দেখতে চাও না, তোমরা আসলে শিখতে চাও, বাট ভিডিও লং টাইম করলে সেটা তোমাদের কাছে আবার খারাপ লাগে, বোরিং লাগে। শিখতে চাই কিন্তু সময় দিতে আমরা রাজি নই। তো কাজেই অল্প সময়ের মধ্যে আমি 2-4টি রুলস তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। যেমন দেখো বললাম, দো হি ইজ পুর, এমন থাকলো, বাস ফাঁকা থাকলো, ডট দিল, যে কোনোটা দিল। আচ্ছা, এরপর একটা অথবা দিল যে ইট ইজ টাইম, আটা দিতে পারে ইট ইজ টাইম টু, অনেকভাবে থাকতে পারে। আটা দিল হি ইজ
টু উইক টু। আটা এখান থেকেই দিল, হি ইজ সো উইক দ্যাট, মনে করে এরকম করে দিছে। এখন তুমি কিভাবে এগুলো কাজ করো, প্রত্যেকটার উপরে দেওয়া আছে। দেখো যে দো অল দো সিনস আছে, এগুলো দেওয়া আছে। যদি এগুলো থাকে তাহলে আমাদের দুইটি ক্লোজ, এই ক্লোজটা যেহেতু প্রেজেন্ট, এই ক্লোজটাও কী করতে হবে প্রেজেন্টে। এবং প্রথম লেকচারে, আমার ফার্স্ট লেকচারে আমি কিছু ওয়ার্ড মিনিং শিখাইছিলাম, ওয়ার্ড মিনিংগুলো পারলে তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখো দো মানে কি বলছিলাম, যদিও, তাহলে যদিও সে গরিব, তাহলে কি ইংরেজি বলতে বাংলায় বলো, যদিও সে গরিব তাহলে কি তবুও সে সৎ, তবুও সে সুখী, আমরা বলতে পারি না? তার মানে যদিও সে গরিব তবুও সে হি ইজ অনেস্ট, বাস। দেখো হয়ে গেল কত সহজেই। এরপরে কি ইট ইজ টাইম, এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, বাস। এরপরে আমরা একটা সেন্টেন্স লিখবো, সেটা হবে V2, ইচ্ছা মতো লিখবা। ইট ইজ টাইম আই প্লেড বল, ইট ইজ টাইম আই এট রাইস, ইট ইজ টাইম আই ওয়েন্ট টু স্কুল। যে কোনো একটা সেন্টেন্স ইচ্ছা মতো দিবে তো পাস্ট টেন্সে। ইট ইজ টাইম টু, বাস, কোনো কথা নেই, টু আছে তো সরাসরি V1। ইট ইজ টাইম টু প্লে, এটাই খেলার উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু রিড, এটাই পড়ার উপযুক্ত সময়। এখানে শুরুতে সাবজেক্ট টাবজেক্ট দেওয়া যাবে না, পরে এক্সটেনশন দিতে পারো। ইট ইজ টাইম টু প্লে ফুটবল। এরপরে কি আছে, হি ইজ টু উইক টু। দেখো যে টু ডট ডট টু থাকলে সরাসরি কি বসাইতে হয় V1। তাহলে দেখো টু ডট ডট টু এর অর্থ কি, এতই যে, তার মানে সে এতই দুর্বল যে টু ওয়াক, হাঁটতে পারে না, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আবারও সো ডট ডট দ্যাট, এতই যে, কিন্তু এখানে আমরা কি দেখছিলাম সাবজেক্ট এটা ক্যান নট বা কুড নট থাকবে V1, তাহলে সে এতই দুর্বল যে সাবজেক্ট হি ক্যান্ট ওয়াক। এই দেখো কত সহজে আমরা সিম্পল মানে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। তো আশা করি ক্লাসটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং চমৎকার লেগেছে। তো যদি তোমাদের ক্লাসটি আসলে ভালো লেগে থাকে, যদি মনে হয় ব্যতিক্রম একটি ক্লাস তোমরা করলে, অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবে এবং পাশে থাকা বেল বাটনে চাপ দেওয়াল ক্লিক করবে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।